স্বামীর মারির চোটে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল জিনাত আমানের। যতবারই প্রেমে পড়েছেন ততবারই আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে তার জীবন। আর 5 জন নায়িকার মতো ভালো মেয়ের ইমেজ তার ছিল না। তিনি প্রথম দেখিয়েছিলেন পশ্চিমী পোশাকেও নায়িকা হওয়া যায়। বলা যায় স্টাইল এবং ফ্যাশনের সংজ্ঞা নতুন করে লিখেছিলেন জিনাত আমান। এককালে তার মাদকতায় আচ্ছন্ন হয়েছে কয়েকটা প্রজন্ম। দাম মারো দামে তার নাচ আজও দর্শকদের মনে নেশা ধরায়। কিন্তু জিনাত আমানের বক্তব্য, ধুর, আমি ডান্সার নাকি? রাজ কাপুর কখনোই আমাকে ভালো ডান্সার মনে করতেন না। আজ বলবো বলিউডের প্রথম সেক্স সিম্বল জিনাত আমানের গল্প। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন। 1951 সালের 19 নভেম্বর মুম্বাইতে জন্ম জিনাত আমানের। মা সিন্দাবর্ধিনী ছিলেন মারাঠি ব্রাহ্মণ। বাবা আমানউল্লাহ খানের শিকড় ছিল আফগানিস্তানে। দুর্দান্ত লেখক ছিলেন তিনি। ইন্ডাস্ট্রি তাকে চিনত আমান বলে। পাকিজা, মুঘল-ই আজমের মতো মাস্টারপিস ছবির স্ক্রিন প্লে তিনিই লিখেছিলেন। বাবা তাকে ডাকতেন জেনি বেবি বলে। জিনাতজির বয়স যখন 2 বছর তখনই সেপারেট হয়ে যান তারা। কিন্তু মেয়ে ছিল তার চোখের মণি। জিনাতজিও বাবা অন্তপ্রাণ। মাত্র 41 বছর বয়সে মেয়েকে একা করে দিয়ে দুনিয়া ছাড়লেন আমানউল্লাহ খান। অভিনেত্রীর বয়স তখন কত হবে? ওই 13 বছর। তারপরে বাবার ডাকনামটা নিজের নামের সাথে জুড়ে নিলেন। নতুন নাম হলো জিনাত আমান। তার অভিনয়ে আসার ঘটনাটা বেশ চমকপ্রদ। ফ্লপ দিয়ে ক্যারিয়ার শুরু করা মেয়েটা কোনোদিন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হয়ে উঠবে, এটা কেউ ভাবতে পারেনি। অবশ্য তার ডেবিউ কিন্তু বলিউড মুভি দিয়ে হয়নি। 1970 সালে ইন্দো ফিলিপাইন মুভি দ্য এভিল উইদিন দিয়ে অভিনয়ে এসেছিলেন জিনাত আমান। প্রথম ছবি সুপার ফ্লপ। বলিউডে পা রাখলেন 1971 সালের হালচাল দিয়ে। ওই একই বছর অভিনয় করেছিলেন হাঙ্গামা ছবিটিতেও। কিন্তু দুর্ভাগ্য, পরপর 2 ছবি মুখ থুবড়ে পড়ল। হতাশ জিনাত আমান তো ঠিকই করে নিয়েছিলেন, অভিনয় ছেড়ে মাল্টা চলে যাবেন। কিন্তু সব পরিকল্পনা পাল্টে দিয়েছিল দেবানন্দের একটা ফোন কল। জিনাতজিকে লন্ডনের মাটি থেকে তুলে এনে রাতারাতি বলিউডের তারা বানিয়ে দিয়েছিলেন দেবানন্দ। অভিনেত্রী যখন হাল ছেড়ে দিয়েছেন তখনই দেবানন্দ বললেন তার বোনের চরিত্রে অভিনয় করতে হবে। প্রথমে অফারটা গিয়েছিল জাহিদার কাছে, কিন্তু তিনি করতে চেয়েছিলেন হিরোইনের চরিত্র, যেটা চলে যায় মুমতাজের জিম্মায়। তাতে গোসা করে জাহিদাজি সরে গেলেন, আর খুলে গেল জিনাত আমানের ভাগ্য। সে ছবিতে দেবানন্দের চেয়েও বেশি জনপ্রিয় হয়েছিল জিনাতজির গান। নেশায় আচ্ছন্ন যুবক যুবতীরা ঘিরে রয়েছেন তাকে, তাদের মাঝেই নেশার ঘোরে নাচছেন জিনাত। ছবির নাম হরে কৃষ্ণ হরে রাম। দেবানন্দ বলেছিলেন অভিনয় একদম জীবন্ত করতে হবে, কিন্তু নেশা করার পর কি হয় তা তো জিনাতজি জানেন না। সোজা ছিলিম তুলে নিয়ে শুরু করলেন টান দেওয়া। আগে হ্যাঁ, হরে রাম হরে কৃষ্ণের শুটিংয়ে সমস্ত বাস্তবিকই নেশা করতেন অভিনেত্রী। কোনো দিন নেশা এমন জুড়ে যেত নিজে নিজে হোটেলে ফিরতেও পারতেন না। নায়িকার বয়স তখন কত? বড়জোর 17 কি 18। তাহলেই ভাবুন ডেডিকেশনটা কোন লেভেলের ছিল। এরপর 1973 সালে মুক্তি পায় ইয়াদো কি বারাত। ছবিতে ওই গানটা মনে আছে, যেখানে সাদা জাম্পস্যুট, গিটার হাতে জিনাত এবং আশা ভোসলের কণ্ঠ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো। এই গানে প্রথমে কিন্তু গোলাপি সালোয়ার কামিজ আর সবুজ ওড়না পরে শুট করতে বলা হয়েছিল, কিন্তু জিনাতজির মনে হয় মানাচ্ছে না ব্যাপারটা। পরিচালককে বলে নিজের লুক নিজেই সেট করেছিলেন তিনি। আসলে জিনাত আমান বরাবরই আলাদা, না হলে মিনিস্কার্ট বুট পরে যার কলকি টানার সাহস তখন কজনের ছিল? তিনি যেমন শহুরে পশ্চিমী ঘাসা হিপির চরিত্রে অভিনয় করেছেন,
তেমন আবার গ্রাম্য মহিলার চরিত্রেও তাক লাগিয়ে দিয়েছেন। জিনাত আমানের ল্যান্ডমার্ক পারফরম্যান্স 1974 সালের রোটি কাবরা অর মাকান। সেখানে কিন্তু সুযোগ সন্ধানী উচ্চাকাঙ্ক্ষী এক মহিলা। আবার রাজ কাপুরের সত্যম শিবম সুন্দরমে সম্পূর্ণ অন্য একটা লুক। অদ্ভুত একটা ব্লান্ট লুক তৈরি করে চরিত্রটা প্রায় ছিনিয়ে নিয়েছিলেন জিনাত। এরপর থেকে তাকে সেক্স সিম্বল হিসেবে ডাকা শুরু হয়েছিল। রাজ কাপুরের ছবিতে তার সৌন্দর্যকে ভরপুর ব্যবহার করেছিলেন। স্বল্প বসনা জিনাতকে দেখে মানুষের কি রাগ, অথচ আজ কয়েক দশক পরে অভিনেত্রীর সেই লুকটাই ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এরপরও আছে হীরা পান্না, ডন, কুরবানি, লাওয়ারিশের মতো সিনেমা। জানেন, মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারেও জিনাত আমানের একটা বড় রোল আছে। মিঠুন তো তখনও স্ট্রাগলার। এ গ্রেড নায়িকারা তার সাথে কাজ করতে চাইতো না। ওদিকে জিনাত আমান তখন বলিউডের হাইয়েস্ট পেইড অভিনেত্রী। তিনি প্রথম হাত বাড়িয়ে দিয়েছিলেন মিঠুনদার দিকে। আজও সেই কৃতজ্ঞতা স্বীকার করেন মিঠুন চক্রবর্তী। তাই এটা বলাই যায়, শুধু যৌন আবেদন দিয়ে ঝড় তোলা নায়িকা তিনি নন। জিনাত ছিলেন তার চেয়ে অনেক বড় কিছু, বেশি কিছু। যে কারণে হেমা মালিনী তখন মক্ষীরানী হলেও বড় বড় ব্যানারওয়ালা প্রযোজক পরিচালক সুযোগ পেলেই জিনাত আমানের কাছেই ছুটে এসেছেন। স্বয়ং দেবানন্দ নিজেকে আটকাতে পারেননি। अपनी जगह से कैसे पर्वत हिल जाए। অভিনেতার বয়স তখন প্রায় 47 আর জিনাতজি মাত্র 20 বছরের তন্নি। দেবানন্দ প্রেমে পড়েছিলেন। তাজ হোটেলের একেবারে উঁচুতে উঠে সেখানে দাঁড়িয়ে মনের কথা বলতে চেয়েছিলেন, কিন্তু গোপন কথাটি গোপনেই রয়ে গেল একটি অনুষ্ঠানে, যেখানে হাজির ছিলেন জিনাত আমান, রাজ কাপুর সহ বলিউডের বড় বড় তারকারা। অভিনেত্রী কি সেদিন সত্যিই রাজ কাপুরের সাথে একটু ঘনিষ্ঠ হয়েছিলেন সেটা জানা নেই, তবে দুই তারকার বন্ধুত্ব দেখে দেবানন্দের মন ভেঙে যায়। আর বলা হয়নি প্রেমের কথা। অভিনেতা নিজের অটোবায়োগ্রাফিতেই লিখেছিলেন এসব। हमेशा प्यार से बोलिए, उनके हुस्न को दौलत से ना तोलिए। Oh God! ঘনিষ্ঠরা বলে জিনাতের একটা অদ্ভুত ঝোঁক ছিল ভুলভাল লোকের সাথে জড়িয়ে পড়া, তাই ধাক্কাও খেতেন বারবার। প্রথম স্বামী সঞ্জয় খানের কথাই ধরুন, হুড়োতাড়া করে বিয়ে, তারপর সেই সঞ্জয়েরই অত্যাচারের ঠেলায় জিনাত চিরকালের জন্য একটা চোখই হারিয়ে ফেললেন। কোথায় না, একটা 5 তারা হোটেলে, হোটেল তাজ প্রেসিডেন্ট। সালটা 1980। অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছিলেন সঞ্জয় খান। কথা ছিল কিছু জিনিস নিয়ে আলোচনা করবেন, কিন্তু শোনা যায় তার প্রথম স্ত্রী জারিন এবং আরও কয়েকজনের সামনেই হোটেলের বন্ধ ঘরে জিনাতকে অকথ্য মারধর করেছিলেন তিনি। চিৎকার শুনে হোটেল কর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেছিলেন। জিনাতজির মুখ পুরো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। ডান চোখটা বরাবরের জন্য লেজি আই হয়ে যায়, কাজ পাওয়াই বন্ধ হয়ে গিয়েছিল তখন। অমন চোখ নিয়েও জিনাতজি হার মানেননি, আবার ঘুরে দাঁড়িয়েছেন, আবার প্রেমেও পড়েছেন। দ্বিতীয়বার বিয়ে করেছিলেন মাঝার খানকে। প্রথম বছরেই বুঝেছিলেন তিনি আবার একটা ভুল করে ফেলেছেন, কিন্তু সন্তানদের মুখ চেয়ে থেকে যান। তার মাঝেই অসুস্থ হয়ে পড়েন মাঝার। পুরো 5টা বছর স্বামীর সেবা শুশ্রূষা করেছিলেন, কিন্তু তাও শান্তি পাননি। 12 বছর একসাথে থাকার পর সন্তানদের নিয়ে বেরিয়ে যান অভিনেত্রী। মন কষাকষি এমন পর্যায়ে পৌঁছয় যে খবরের কাগজে হেডলাইন পর্যন্ত হতে থাকে। এরপর 1998 সালের 16 সেপ্টেম্বর কিডনি বিকল হয়ে মারা যান মাঝার। স্বামীর শেষ কাজে সামিল হতে চেয়েছিলেন, কিন্তু মাঝারের পরিবার সেই অনুমতি দেননি। ঘনিষ্ঠরা বলে জিনাতজির ব্যক্তিগত জীবনটা তার ক্যারিয়ারের অনেকটা ক্ষতি করে দিয়েছে। ছোট থেকেই বড্ড ছন্নছাড়া জীবন কেটেছিল তার। বাবা মারা যাওয়ার পর ছোটবেলার অনেকটা সময় কেটেছে জার্মানিতে। পড়াশোনার জন্য চলে যান লস অ্যাঞ্জেলসে, গন্তব্য সাদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট না করেই ফিরে আসেন ভারতে। এখানে এক নামী ম্যাগাজিনে সাংবাদিকতার কাজ নেন। সেখান থেকে মডেলিংয়ে অংশ নেন বিউটি কন্টেস্টে। ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। 70-এর দশকে জিতে নিয়েছিলেন মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল।
তিনি প্রথম ভারতীয় যিনি দেশের জন্য এই খেতাব জিতেছিলেন। তখন বয়স কতই বা, গ্ল্যামারের জগৎ একসময় তাকে মুভি স্টার বানিয়েছিল ঠিকই, কিন্তু সেই সাথে করে দিয়েছিল অসম্ভব একাকী। এই একাকিত্ব বাড়িয়ে দিয়েছিল তার অসুস্থ সম্পর্কগুলো। সঞ্জয় খানের সাথে আব্দুল্লাহ করবেন বলে প্রচুর ছবি ছেড়ে দিয়েছেন। সেই সুযোগে একের পর এক ছবি পেয়ে গেছেন পারভিন ববি। মাঝারের সাথে বিয়ের পর কাজ ছেড়েই দিয়েছিলেন প্রায়, কামব্যাক করেছিলেন ভোপাল এক্সপ্রেস দিয়ে। কিন্তু এখনও কি তার সবচেয়ে সেরা ক্ষমতাটা ব্যবহার করা হয়েছে? বয়স 73, অথচ আজও তো একই রকম লাগে, সেই দাম্মারু দামেই জিনাত যেমনটা। আসলে কখনো অভিনয়ের খিদেটা যায়নি যে, সেই কারণেই বোধহয় জিনাত আমান বলতে পারেন, এখনো আমার সেরাটা দেওয়া হলো না। दिल के टूटने की आवाज नहीं होती बाबूजी, मगर उससे जलजले आ जाते हैं। ये रुत प्यार की जुदाई में ही गुजर जाएगी। इस जिंदगी के दिन कितने कम है, आप जैसा कोई मेरी जिंदगी में आए तो बात बन जाए, बाहर बन के आओ कभी तुम्हारी दुनिया में। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।